সাইফের আজকের এই ব্যবহারে হিয়া ভীষণ রাগ হলো। যেই আনন্দটুকু নিয়ে সে আজ সাইফের কাছে এসেছিল, সাইফ নিজেই সেটা খুব যত্ন করে পা দিয়ে মারিয়ে দিয়েছে। রাগে দুঃখে হিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হিয়া আর এক মুহূর্ত ও সেখানে দাঁড়িয়ে না থেকে হন হন করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। হিয়াকে ওভাবে বের করে দেওয়ার পর সাইফের খুব অনুশোচনা বোধ হতে শুরু করেছে। সাইফ বুঝতে পারল সে খুব বড় ভুল করে ফেলেছে। সাইফ ও শিট বলে দৌড় দিল। হিয়া তখন 3 তলার সিঁড়ি দিয়ে নামছিল। সাইফ দৌড়ে পেছন থেকে হিয়ার হাত টেনে ধরল। হিয়া চমকে পেছনে ঘুরল। সাইফকে দেখে রাগটা বৃদ্ধি পেল। হিয়া ছটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। সাইফ ঢোক গিলল। হিয়া রাগে কটমট করে বলল, কি চাই? কেন এসেছো আবার? আমাকে একবার অপমান করে তোমার শান্তি হয়নি? এখন কি চাচ্ছ? ফ্ল্যাটের সবাইকে ডেকে এনে অপমান করতে? হিয়া শেষের কথাটা কিছুটা চিৎকার করে বলছে। সাইফ আশেপাশে এক পলক তাকে নিচু সরে বলল, শান্ত হও, আই এম সরি। তখন রাগের মাথায় তোমাকে বের করে দিয়েছিলাম। ট্রাস্ট মি, আমার মাথা কাজ করছিল না। চলো ভিতরে গিয়ে কথা বলি। না, আমি কোথাও যাব না। সাইফ বুকে 2 হাত গুজে বলল, সত্যি যাবে না? না। সাইফ কাঁধ উঁচিয়ে বলল, ওকে। কথাটা বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করেই হিয়াকে কুলে তুলে নিয়েছে। হিয়ার চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। মাথায় দেওয়া কাপড়টা পড়ে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে হিয়ার চোখে মুখের উপর পড়ে রইল। জীবনের প্রথমবার সাইফের এরূপ আকস্মিক কাণ্ডে হিয়া হতভম্ব, একই সঙ্গে শিহরিত। এই প্রথমবার হিয়া এতটা কাছ থেকে কোনো পুরুষের স্পর্শ নিজের শরীরে অনুভব করছে, তাও আবার সেটা নিজের একান্ত প্রিয় মানুষটা। সাইফ হিয়াকে নিজের কুলের থেকে নামিয়ে ফ্ল্যাটের দরজা লক করে দিল। হিয়াকে টেনে সোফায় বসালো। নিজে টি টেবিলের উপরে বসে হিয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সরি, আমার মাথা ঠিক ছিল না তখন। তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। হিয়া অভিমানী স্বরে বলল, আমার বেলাতে তোমার কিছুই ঠিক থাকে না। আমি তোমার পিছু পিছু ঘুরি তো, তাই তুমি আমার মূল্য বুঝতে পারছো না। যেদিন আমি তোমাকে ছেড়ে অন্য কারো বউ হয়ে যাব, সেদিন তুমি বুঝবে। সাইফের কথাটা পছন্দ হলো না। চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো রাগে। হিয়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, আর একটা উল্টাপাল্টা কথা বললে মেরে এখানেই রাখবো। ইদানিং দেখছি তোমার মুখে শুধু অন্য ছেলে নিয়ে কথা। নতুন কাউকে পেয়ে গিয়েছো? আমাকে আর ভালো লাগছে না তোর? হিয়া ব্যথায় ছটফট করছিল। সাইফ হিয়ার গাল দুটো ছেড়ে দিল। হিয়া উঠে দাঁড়ালো। সাইফের বুক বরাবর এক ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ, পেয়ে গেছি। তুমি আর আমার সামনে আসবে না। যেদিন আমার বিয়ের দাওয়াত পাবে সেই দিনই আমার সামনে এসো। কথাগুলো বলে হিয়া নিজের চোখের পানি মুছে বড় বড় পা ফেলে সাইফের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাইফ হাতের কাছে কাচের গ্লাস পেয়ে সেটায় রাগে জেঁধে মাটিতে ছুঁড়ে ফেলল। মুহূর্তে জায়গাটুকু কাচ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। সাইফ নিজের চুলগুলো মুঠো করে চেপে সোফায় মাথা এলিয়ে দিল। ঘড়ির কাঁটায় এখন ঠিক বিকেল 4টা। হসপিটালের করিডোরে এখন অনেকটাই নিরিবিলি। ইরফান আগে আগে ফোনে কথা বলতে বলতে হাঁটছে। ইরফানের হাতে একটা প্যাকেট দেখা যাচ্ছে। সাইফুল জাওয়াদ বারংবার ছেলেকে কল দিয়েছিল, তবে সেই সময় ইরফান কল তুলতে পারেনি। মাহিরা হঠাৎ অসুস্থ হওয়ার চক্করে ইরফান ভুলেই বসেছিল বাবা তাকে অফিসে যেতে বলেছে। মাহিরা ইরফানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছে। ইরফানের চওড়া পিঠটা মাহিরার দৃষ্টি আটকে যাচ্ছে।
কথার এক পর্যায়ে মাহিরার কর্ণে ইরফানের শেষ কথাগুলো প্রবেশ করলো। ইরফান বলছে, তুমি টেনশন নিও না বাবা, আমি আছি তো, সবটা সামলে নেব। আমি আসছি জাস্ট 30 মিনিটস। মাহিরা বুঝল ইরফানের এত সময় ধরে তাহলে নিজের বাবার সঙ্গে কথা বলছিল। মাহিরা নিজের মাথায় চাটি মেরে মনে মনে বলল, তুইও না মাহিরা, কী সব উল্টাপাল্টা কথা ভাবছিলি? ওনার মতো কাঠখোট্টা লোকের নিশ্চয় কোনো গার্লফ্রেন্ড নেই। মাহিরা ইরফানের দিকে আর চোখে বার কয়েক তাকালো। মুখের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া চুলগুলো কানের পিঠে গুজে মাহিরা বিড়বিড় করল, কেন জানি না আজ উনাকে দেখে আমার অসহ্য লাগছে না। এমনটা হচ্ছে কেন? হয়তোবা আজ উনি আমার এতটা উপকার করেছেন বলে আমার এমনটা হচ্ছে। তবে মনে হচ্ছে লোকটা সবাইকে যতটা রাগ গম্ভীর দেখায় উনি ঠিক তেমন নয়। হাঁটতে হাঁটতে দুজন গাড়ি অবধি পৌঁছে গিয়েছে। ইরফান নিজের হাতের জিনিসগুলো গাড়ির ব্যাক সিটে রেখে দিল। মাহিরাকে আপাত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গম্ভীর স্বরে বলল, গাড়িতে গিয়ে বসো। আজ ইরফান মাহিরার জন্য অনেক কিছু করেছে, নিজের অনেকটা সময় নষ্ট করেছে। মাহিরা ইরফানকে আর নিজের জন্য কোনো ঝামেলা দিতে চাইছে না। মাহিরা নিচু স্বরে বলল, আমি একাই চলে যেতে পারবো। আপনি আজ আমার জন্য অনেক করেছেন। আপনার অনেকটা সময় আমার জন্য নষ্ট হয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনার বোধহয় প্রয়োজনীয় কোনো কাজ আছে। আমি একাই চলে যেতে পারবো। আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। মাহিরা এতটা পাকামো ইরফানের পছন্দ হলো না। সে চাপা স্বরে ধমকে উঠল, বলল, চুপ, বেশি কথা বলবে না। তোমাকে যা বলেছি তাই করবে। চুপচাপ গাড়িতে গিয়ে বসো। মাহিরা আবারও অসম্মতি দিয়ে বলল, আমি এখন আমার বাড়িতে যাব না। আমার টিউশন পড়াতে যেতে হবে। আপনার জন্য সেটা উল্টো দিকের রাস্তা হয়ে যাবে। আপনার আরও লেট হবে। মাহিরার এই শরীরে টিউশন পড়াতে যাবার কথাটা ইরফানের খুব একটা পছন্দ হলো না। ইরফান আশ্চর্যিত হয়ে বলল, হোয়াট? তুমি নিজের শরীরের কন্ডিশন দেখেছ? এই শরীর নিয়ে তুমি আজও টিউশন পড়াতে যাবে? আর আর ইউ লস্ট ইউর মাইন্ড? ইরফানের জবাবের প্রত্যুত্তরে মাহিরা তাচ্ছিল্য হাসল। ইরফানের নিকট সেই হাসিটা কেমন রহস্যময়ী ঠেকল। ইরফান বোধহয় বুঝল মাহিরার বিষয়টা। ইরফানের চেহারার গম্ভীরতা হঠাৎ করেই মিইয়ে গেল। মাহিরা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এমনিতেই পিকনিকের জন্য 2-3 দিন পড়ানো মিস গিয়েছে। এখন আবার গ্যাপ দিলে আমার সমস্যা হবে। অনেকেই 2-1 দিন গ্যাপ দিলেই খুব বিরক্তি প্রকাশ করে। ইরফান চোখে মুখে খুব আবারও রাগ ও বিরক্তি এসে ভর করল। ইরফান রাগান্বিত স্বরে বলল, তাহলে সেখানে পড়ানোর কি প্রয়োজন? যারা অন্যের প্রবলেম বুঝতে চায় না সেখানে তো পড়ানোই উচিত না। তোমার আর সেখানে পড়াতে হবে না। ইরফানের কথাটা মাহিরার কাছে কেমন বাচ্চাদের মতো শোনালো। বাচ্চারা যখন জেদ করে বলে, তুমি এই কাজটা করবে না, ঠিক তেমন মাহিরার হাসি পেল। হাসতে হাসতেই বলল, বললেই কি পড়ানো ছেড়ে দেয়া যায়? আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তো, তাই এসব বুঝবেন না। কেন পড়াচ্ছি? ইরফান মাহিরার নির্মল চেহারার দিকে এক দৃষ্টিতে কয়েক পল তাকিয়ে থেকে গম্ভীর সুরে বলল, গাড়িতে ওঠো, যেখানেই যাবে আমি পৌঁছে দিয়ে আসবো। মাহিরা এখনও তেরামুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের রাগ তরতর করে বৃদ্ধি পেল। মাহিরার হাত ধরে টেনে গাড়ির ফ্রন্ট সিটে এক প্রকার ধাক্কার মতো করে বসিয়ে দিল। মাহিরা হতবাক হয়ে গিয়েছে। ইরফান দ্রুত কাজটা করেছে যে মাহিরা বুঝতেই পারেনি। মাহিরার মুখটা হা হয়ে রয়েছে। ইরফান তার দৃষ্টি পাত্তা না দিয়েই ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। মাহিরা বেশ ভালোই বুঝতে পারছে ইরফান তার কোনো কথা শুনবে না। অগত্যা মাহিরা
ইরফানকে ছোঁয়াদের বাড়ির ঠিকানা দিল। মাহিরা মাথাটা কেমন ভার ভার লাগছে। সে গাড়ির সিটের সঙ্গে মাথাটা এলিয়ে দিল। ইরফান মাহিরাকে এক পলক দেখে গাড়ি চালানোতে মনোযোগী হলো। গাড়িটা এসে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই ইরফান গাড়ি থামালো। মাহিরা নিজের চোখ দুটো বন্ধ করে রেখেছিল। গাড়ি থামিয়েছে বুঝতে পেরে দু চোখ মেলে তাকালো। ইরফান হাত বাড়িয়ে পেছন থেকে প্যাকেটটা নিয়ে মাহিরার কোলের উপরে রাখলো। মাহিরা অবুঝ দৃষ্টিতে প্যাকেটের দিকে এক পলক তাকিয়ে ইরফানের দিকে চাইল। ইরফান তখন মাহিরার মুখভঙ্গি লক্ষ্য করছিল। মাহিরা ভ্রু কুঁচকে বলল, এটা কি? আপনি এটা আমাকে দিয়েছেন কেন? ইরফান গম্ভীর স্বরে বলল, এখানে তোমার প্রয়োজনীয় মেডিসিন আছে। বাড়িতে ফিরে প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে সবগুলো মেডিসিন সময় মতো নেবে। মাহিরা মাথা নেড়ে বলল, বুঝেছি। আচ্ছা, এখানে কত টাকা হয়েছে? ইরফান কপালে ভাঁজ ফেলে বলল, হোয়াট? মাহিরা বোঝানোর চেষ্টা করে বলল, মানে এখানে কত টাকা হয়েছে সেটা জানতে চাইছি। হসপিটালে আপনি আমার বিল দিয়েছেন, আর এখন ওষুধের খরচ, সব মিলিয়ে কত টাকা হয়েছে সেটা জানতে চাইছি। আমাকে তো টাকাগুলো আপনাকে পরিশোধ করতে হবে, তাই না? মাহিরা কারো কাছে ঋণী থাকতে চায় না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল মাহিরা। ইরফানের মুখটা ইতিমধ্যে শক্ত বর্ণ ধারণ করেছে। কটমটে দৃষ্টিতে মাহিরার দিকে চেয়ে মাহিরার স্বপ্ন ঢেক গেল। সে কি এমন বলে ফেলেছে নিজেই বুঝতে পারছে না। সে তো রেগে যাওয়ার মতো কোনো কথাই বলেনি, শুধুমাত্র টাকার হিসাবটা জানতে চেয়েছে। ইরফান গাড়ি কাঁপিয়ে মাহিরাকে একটা ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। কোথায় কি খরচ করেছি সেই হিসাব এখন আমার তোমাকে দিতে হবে? জাস্ট লিভ ফ্রম মাই কার নাও। মাহিরার কানে তবদা লেগে গিয়েছে ইরফানের চিৎকারে। বাম হাত দিয়ে নিজের কান ডলল। মাহিরার নিজেরও রাগ উঠে গেল প্রচণ্ড। কি এমন বলেছে যে সে যার জন্য এভাবে ধমক দিতে হবে? মাহিরা সিট বেল্ট খুলে ফেলল, গাড়ির ডোরটা কিছুটা খোলা রাখলো। উদ্দেশ্য ইরফানকে 10টা কথা শুনিয়ে যেন গাড়ি থেকে দৌড়ে চলে যেতে পারে, ইরফান তার নাগালটুকু না পায়। মাহিরা লম্বা এক শ্বাস টেনে বলতে শুরু করলো, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আপনি আমাকে সরকারি পেয়েছেন, যখন যা খুশি তাই বলবেন, মারবেন, ধমকাবেন, সবটাই আপনি নিজেই করবেন। আপনি যা বলবেন সব ঠিক, আর আমি যা বলবো সবটা ভুল। আপনি আমাকে শুধু শুধু ধমক দিলেন কেন? আমি ধমক দেওয়ার মতো কি এমন বলেছি শুনি? শুধু তো আমার নিজের ব্যাপারেই জানতে চেয়েছি, সব মিলিয়ে কত টাকা খরচ হয়েছে। আপনি সেটার জবাব না দিয়ে উল্টো আমাকে ধমকালেন। আমি ভেবেছিলাম আপনি উপরে উপরে রাগী গম্ভীর হলেও মনের দিক থেকে ভীষণ ভালো হবেন। তবে আমি ভুল ছিলাম। আপনি মোটেও ভালো না। একনাগাড়ে এতগুলো কথা বলে মাহিরা থামল। ইরফান বিরক্তিকর দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। মাহিরা কথাগুলো বলেই আর কোনো কিছু অপেক্ষা না করেই দৌড়ে গাড়ি থেকে নেমে গেল। গাড়ি থেকে নেমেই মাহিরা হাঁফ ছেড়ে বাঁচল। ইরফান যখন বাড়িতে থাকে না, ইরফান সাধারণত বাইরে থেকে নিজের ঘরের দরজা লক করে রেখে যায়। তার অনুমতি ব্যতীত কেউ তার ঘরে প্রবেশ করুক, এটা ইরফানের পছন্দ করে না। সায়রা ইরফানের ঘরের সামনে এসে দেখল দরজা এখনো লক করা। তার মানে ইরফান ভাই এখনো বাড়িতে আসেনি। সায়রা খুশি হলো। ইরফানকে নিজের প্রতি কিভাবে আকৃষ্ট করা যায় মনে মনে সেই ফন্দি এঁটে ফেলল। সায়রা নিজের ঘরে গিয়ে ইরফানের পছন্দের কালো রঙের অনুযায়ী গায়ের শাড়ি জড়ালো। হিয়ার থেকে শুনেছিল শাড়ি নাকি ইরফানের বেশ পছন্দ। হিয়াকে ছোট থেকে
থাকতে ইরফান শখ করে নিজের হাতে হিয়াকে অনেকবার শাড়ি পরিয়ে দিত। এই গল্পগুলো সায়রা হিয়ার থেকেই শুনেছে। অবশ্য ইরফানের ব্যক্তিগত সকল পছন্দ অপছন্দ সায়রা হিয়ার থেকে কৌশলে জেনে নেয়। হিয়া কখনো সেসবে বিষয় নিয়ে মাথা ঘামায় না, সরল মনে জবাব দিয়ে দেয়। সায়রা শাড়ির পরা শেষ হতেই আয়নায় নিজেকে দেখে হাসলো, মুখে হালকা প্রসাধনী ব্যবহার করলো, নিজেকে আরও একবার আয়নায় দেখে বলল, এবার তুমি আমাকে কিভাবে ইগনোর করবে ইরফান ভাই? আমার প্রতি তো তোমাকে আকৃষ্ট হতেই হবে। অনেক দিন ধরে চেষ্টা করছি তোমার মন পাওয়ার জন্য, তবে কিছুতেই সফল হতে পারছি না। তোমার সামনে এভাবে সেজে গুজে ঘুরঘুর করলে তুমি নিশ্চয়ই আমাকে আর ইগনোর করতে পারবে না। ইরফানের গাড়িটা মেইন রোডে থেমেছিল। সেখান থেকে একটা সরু গলিতে প্রবেশ করলেই সুয়াদের বাসা। জারিফ পাশেই মিষ্টির দোকানে যাচ্ছিল। মাহিরাকে এদিকেই আসতে দেখে ভীষণ খুশি হলো। কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজের অনুভূতি অন্যের নিকট চেপে রাখতে পারে না, প্রকাশ করেই ফেলে। জারিফের নিকট সে ঠিক সেটাই হলো। জারিফ নিজের চেহারা ঝলমলে হাসি ফুটিয়ে মাহিরার কাছাকাছি এলো। মাহিরা জারিফকে তখন খেয়াল করেনি। সে পিছু ঘুরে দেখছিল ইরফানের গাড়িটা এখনো রয়েছে কিনা। মাহিরা জারিফকে এই সময়ে দেখে মাহিরা চমকে উঠেছে, যেটা মাহিরার চোখ মুখে স্পষ্ট ভাসছে। মাহিরা হালকা হাসার চেষ্টা করে বলল, আপনি এখন এখানে? হ্যাঁ, মিষ্টি কিনতে এসেছিলাম। একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? বলবো, আগে চলো তোমাকে আইসক্রিম কিনে দিই। না, আজ কিন্তু তোমার কোনো বারণ শুনবো না। বলতে পারো আমার গুড নিউজটার জন্য তোমাকে আইসক্রিম খাওয়াতে চাইছি। না বলো না, প্লিজ। ঠিক আছে, চলুন। জারিফ মাহিরাকে নিয়ে পাশের একটা দোকানে গেল। জারিফ এমনিতেই ভীষণ মজার মানুষ। মাহিরাকে এটা সেটা বলছে। মাহিরা না চাইতেও হেসে ফেলল। জারিফ দুটো চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম কিনে মাহিরার হাতে দিল। মাহিরা কপালে ভাঁজ ফেলে বলল, দুটো কেন? জারিফ মাথা চুলকে বলল, একটা ছোঁয়ার জন্য। মহারানী যদি জানতে পারে তোমাকে একা একা আইসক্রিম খাইয়েছি ওকে না দিয়ে, আমাকে আজ আর ঘরেই ঢুকতে দেবে না। মাহিরা হাসলো, হেসে বলল, বুঝেছি, ঠিক আছে, আমি একটা ছোঁয়াকে দিয়ে দেব। গাড়ির স্টিয়ারিংয়ে চেপে ধরা ইরফানের হাতটা ক্রমশই শক্ত হচ্ছে। চোখ মুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। এতক্ষণ যাবৎ ইরফান এক দৃষ্টিতে মাহিরার ও জারিফের দিকে শক্ত চোখে চেয়েছিল। মাহিরার সঙ্গে ছেলেটার হাসাহাসি, মাহিরাকে আইসক্রিম কিনে দেওয়া, সবটাই ইরফান দেখেছে। ইরফান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট গার্ল, দাঁত বের করে আইসক্রিম খাওয়া হচ্ছে, ফাইন। তোমার এই আইসক্রিম খাওয়ার শখটা আজীবনের মতো মিটিয়ে দেব। এরপর থেকে তুমি যখনই আইসক্রিম খেতে চাইবে তোমার চোখের সামনে আমার মুখটা ভেসে উঠবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। জারিফ মাহিরাকে বাড়িতে যেতে বলে নিজে মেইন রোডে এলো। উদ্দেশ্য মিষ্টির দোকানে যাবার। জারিফ রাস্তা পার হচ্ছিল। ইরফান নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করতে না পেরে সেটা দেখে প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে দিল। আশেপাশে সকলেই চেঁচিয়ে উঠল। জারিফ ভেবেছিল আজ বোধহয় তার শেষ দিন। এমনি মাহিরার ভয়ে এক চিৎকার দিল। মাহিরা খাওয়া আইসক্রিমটুকু রাস্তায় পড়ে গেল। ইরফান একবার জারিফের গা ছুঁই ছুঁই করে গাড়ি ব্রেক কষল। মাহিরা দৌড়ে সেদিকে এলো। জারিফকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলল, আপনি ঠিক আছেন? জারিফের বুকের ভেতরটা এখনো কাঁপছে। হালকা শ্বাস ফেলে বলল, ঠিক আছি। দোষটা বোধহয় আমারই ছিল। আমার আরও সাবধানে থাকা উচিত ছিল। মাহিরার সমস্ত রাগ ইরফানের উপর গিয়ে পড়ল। মাহিরা গাড়ির জানালার সামনে এলো, উদ্দেশ্য ইরফানকে কিছু কথা শোনানোর। তবে ইরফানের রাগের তোপে হয়ে
ওঠা ভয়ঙ্কর মুখভঙ্গি, কঠিন চিবুক, রক্তলাল চোখ, সবটা দেখে মাহিরার মুখের কথাটা বন্ধ হয়ে গেল, মুখটা চুপসে গেল। ইরফান শক্ত দৃষ্টিতে মাহিরার হাতের অবশিষ্ট থাকা আরও একটা আইসক্রিম নিজে জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলল। মাহিরা হতবাক হয়ে গেল। ইরফান একটানে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল। মাহিরার নিজের মুখের হাটুকু কোনো রকমে গিলে বলল, আশ্চর্য, এর আবার কি হলো? আবার কি করেছি আমি? এই লোকটাকে নিয়ে তো খুব জ্বালায় পড়লাম। হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না। চলবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গল্পটা আমার ভীষণ প্রিয় একটা গল্প। আপনাদের কাছে গল্পটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার অসুস্থতার কারণে নিয়মিত গল্প দেওয়া হচ্ছে না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সুস্থ হলে আবার নিয়মিত গল্পগুলো দেয়া শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।